জাতীয় স্মৃতিসৌধ, কেন্দ্রীয় শহীদ মিনারে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের শ্রদ্ধা। সব অপরাধীকে আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তি দেওয়া হবে, জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস। তারুণ্যকে কাজে লাগিয়ে সমৃদ্ধ দেশ গড়ার প্রত্যয়। অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী। স্বাগত জানাল যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এবং এবার রাজধানীর বাজার তদারকিতে নামল শিক্ষার্থীরা। কমতে শুরু করেছে অনেক পণ্যের দাম। সিন্ডিকেট প্রথা ভেঙে দেওয়ার আহ্বান ক্রেতাদের। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাচ্ছে পুরো খবরে। সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পুষ্পস্তবক অর্পণের পর শহীদদের স্মরণে তিনি কিছু সময় দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এ সময় তার সঙ্গে অন্য উপদেষ্টারাও উপস্থিত ছিলেন। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। বিস্তারিত রকিব মানিকের রিপোর্টে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণের পরদিনেই সকল উপদেষ্টাদের নিয়ে সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। সকাল ৯টা ৫৩ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধান উপদেষ্টা ও কিছু সময় দাঁড়িয়ে নীরবতা পালন করেন। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অফ অনার দেয়, সেই সঙ্গে বেজে ওঠে বিউগলের করুণ সুর। প্রধান উপদেষ্টা শ্রদ্ধা নিবেদনের পর অন্য উপদেষ্টারা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন। এরপর সকল উপদেষ্টাদের নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারেও শ্রদ্ধা নিবেদন করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। রকিব মানিক, এশিয়ান টেলিভিশন, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠন হয়েছে তা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে। অরাজকতার বিষ বাষ্প যে ছড়াবে, আইন শৃঙ্খলা বাহিনী পূর্ণ শক্তি দিয়ে তা ব্যর্থ করবে। স্বাধীনতার সব অর্জন ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ শেষে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি সব কথা বলেন। বিস্তারিত জানাচ্ছেন রাশেদ আকম। বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ ছাত্র জনতা এবং এতে আহত অসংখ্য আন্দোলনকারীকে স্মরণে শপথ গ্রহণের পরেই জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস। তাদের দুঃসাহসিক আত্মত্যাগ। এ সময় তিনি বলেন, সরকারি প্রতিষ্ঠান দিয়ে স্বৈরাচারী সরকার নিজেদের ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিলেন। এসব প্রতিষ্ঠানের হারানো গৌরব ফিরিয়ে আনা হবে। যারা অপরাধ করেছেন তাদের আইনের আওতায় আনা হবে। ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্যাৎ করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে। এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব। স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে, এই নিশ্চয়তা দানেই আমাদের সরকারের প্রথম পরিস্থিতি। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা আরও বলেন, দেশের মানুষকে স্বাধীন, নির্ভয়, নির্ভার, নিরুদ্বেগ থাকার নিশ্চয়তা দেওয়ার জন্য ছাত্ররা শহীদ হয়েছেন। তারা গণ অভ্যুত্থান করেছেন। এই গণ অভ্যুত্থানের মাধ্যমে পাওয়া সরকার সবার সরকার। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবেন। এটাই আমাদের লক্ষ্য। আমাদেরকে এই লক্ষ্য পূরণে সাহায্য করুন। আজ প্রত্যেকটি প্রতিষ্ঠান ও তার সদস্যরা নিজ নিজ কর্তব্য পালন করার মাধ্যমে দ্বিতীয় স্বাধীনতাকে উপভোগ করবেন, দেশকে গৌরবের শীর্ষে নিয়ে যাবেন এবং দেশবাসীকে এবং জগৎবাসীকে উপভোগ করার সুযোগ করে দেবেন। রাশেদ আকম, এশিয়ান টেলিভিশন। থেকে প্রত্যেকে নির্ভয়ে আনন্দ চিত্তে
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার রাত 9:21 বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ পাঠ করান। পরে শপথ নিয়েছেন বাকি 13 উপদেষ্টা। তবে 3 জন উপদেষ্টা ঢাকার বাইরে অবস্থান করায় শপথ গ্রহণ অনুষ্ঠানে আসতে পারেননি। আরও জানাচ্ছেন নূর মোহাম্মদ ভূঁইয়া, ক্যামেরায় ছিলেন মোহাম্মদ শাহজাহান। উৎকণ্ঠা আর অনিশ্চয়তার দোলাচলে দুলতে থাকা দেশের নতুন আশার আলোর অপেক্ষায় কোটি মানুষ। সবার নজর বঙ্গভবনের দিকে, যেখানে এক নতুন দিগন্তের সূচনা হতে যাচ্ছে। শপথ নেবেন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টারা। রাত 9টার পর বঙ্গভবনের দরবার হলে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে প্রবেশ করেন অন্তর্বর্তীকালীন সরকারের নতুন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথমে জাতীয় সঙ্গীত ও কোরআন তেলাওয়াত ও সাম্প্রতিক কোটা আন্দোলনের নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালনের পর শুরু হয় শপথ বাক্য পাঠ। আমি মোহাম্মদ ইউনূস প্রথমে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আমি আইন অনুযায়ী অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের কর্তব্য বিশ্বস্ততার সহিত পালন করিব। আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব। এরপর উপদেষ্টা হিসেবে শপথ নেন সালাহউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, ব্রিগেডিয়ার জেনারেল M.A. সাখাওয়াত হোসেন, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রেজওয়ান হাসান, মোহাম্মদ নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, ফরিদা আক্তার, আফম খালিদ হাসান, নূরজাহান বেগম ও শারমিন মুর্শিদ। সকলের প্রতি আইন অনুযায়ী যথাবিহিত আচরণ করিব। তবে ঢাকার বাহিরে থাকার কারণে 3 উপদেষ্টা সুপ্রদীপ চাকমা, ফারুকি আজম ও বিধান রঞ্জন রায় শপথ নেবেন পরে। নতুন এই সরকারের মধ্য দিয়ে নতুন এক সূচনায় পা রাখল বাংলাদেশ। এই সরকারের মধ্য দিয়েই আগামীর সুন্দর সমৃদ্ধির বাংলাদেশ গড়ে তুলবে, এমনটাই প্রত্যাশা সাধারণ মানুষের। নূর মোহাম্মদ ভূঁইয়া, এশিয়ান টেলিভিশন, বঙ্গভবন, ঢাকা। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৃহস্পতিবার অন্তর্বর্তীকালীন সরকার শপথ নেওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানান তিনি। পোস্টে নরেন্দ্র মোদী বলেন, নতুন দায়িত্ব গ্রহণের জন্য প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি শুভেচ্ছা রইল। বাংলাদেশ দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আমরা আশা করি। পাশাপাশি হিন্দু ও অন্যান্য সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা এবং সুরক্ষা নিশ্চিতের আশাবাদ ব্যক্ত করেন তিনি। এদিকে বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র। গণতন্ত্রকে এগিয়ে নিতে একসঙ্গে কাজ করার বিষয়ে আশা প্রকাশ করেছে ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথু মিলার বৃহস্পতিবার সাংবাদিকদের কথা বলেন। বিমানবন্দর থেকে গুলশানের নিজ বাসভবন রূপায়ণ সিগনেচারে যান ডক্টর মোহাম্মদ ইউনূস। গুলশান 2-এর 84 নম্বর সড়কে অবস্থিত রূপায়ণ সিগনেচার অ্যাপার্টমেন্ট। তথ্যসূত্রে জানা যায়, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস রূপায়ণ সিগনেচারে কিছু সময় বিশ্রাম নেন। এরপর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান তিনি। সেখান থেকে শপথ গ্রহণের উদ্দেশ্যে বঙ্গভবনের উদ্দেশ্যে রওনা হন। নিজ বাসভবনে আসার পর সাধারণ মানুষ তাকে অভিবাদন জানান। এ সময় তিনি সাধারণ মানুষকে লক্ষ্য করে হাত তুলে শুভেচ্ছা জানান। শেখ হাসিনা সরকারের পতন পরবর্তী সময়ে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নিলেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। বিশ্বমহলে পরিচিত ও জনপ্রিয় হওয়ায় তার নেতৃত্বে দেশের ভঙ্গুর অর্থনীতি দ্রুত সময়ের মধ্যেই ঘুরে দাঁড়াবে, এমন প্রত্যাশা সাধারণ মানুষের। বিস্তারিত মণ্ডলের নামের রিপোর্টে। দেশের এমন অস্থিতিশীল পরিস্থিতিতে ডক্টর ইউনূসের বিকল্প ছিল না। তাকে অন্তর্বর্তীকালীন সরকার প্রদান করা এই সময়ের জন্য দুর্দান্ত একটি সিদ্ধান্ত বলে মনে করছেন দেশের রাজনীতিবিদ, বিশিষ্টজন, সাধারণ নাগরিক। বিকেল গড়িয়ে সন্ধ্যা হতে না হতেই বঙ্গভবনে নতুন বাংলাদেশ গড়তে শপথ নিতে আসা ডক্টর ইউনূসকে একনজর দেখতে সাধারণ মানুষের মাঝে ছিল বাঁধ ভাঙা উচ্ছ্বাস। গত 5ই আগস্ট আমরা দেশকে স্বাধীন করেছি এবং আমরা সবসময় চাই একটি গণতান্ত্রিক সরকার
এবং আমরা শান্তি একটা দেশ চাই। আমাদের প্রত্যাশা ওনার কাছে এইটুকুই, যতদিন ইলেকশন হয় নাই ততদিন যেন আমাদের উনি নিরাপত্তা দেয়। আজকের এই বিজয় হচ্ছে জালিমের বিরুদ্ধে মাজলুমের বিজয়। আজকের এই বিজয় হচ্ছে ছাত্র জনতার বিজয়। আমাদের যত জনগোষ্ঠী আছে সবাই যেন শান্তিতে দেশে বজায় রাখতে পারে, সেটা আমি চাই। আমাদের দেশ দ্বিতীয়বারের মতো স্বাধীন হয়েছে, তো আমরা এই দেশটিতে আসলে নতুন কিছু চাই। এখন আমরা চাই বৈষম্য বিরোধী একটা নতুন বাংলাদেশ হোক, যেখানে গণতান্ত্রিকতা প্রতিষ্ঠা হোক। এ সময় বিএনপির সিনিয়র নেতারা জানান, নতুন বাংলাদেশের সংস্কারক ডক্টর ইউনূসের বিকল্প নেই। মুক্ত পরিবেশে যাতে বাংলাদেশের জনগণ বসবাস করতে পারে এবং আমাদের সাংবিধানিক, রাজনৈতিক এবং গণতান্ত্রিক অধিকার যাতে প্রত্যেকটি মানুষ সমানভাবে ভোগ করতে পারে। এবং এই দেশের মানুষের ভোটের অধিকার, এই দেশের মানুষের যে একটা চাহিদা আছে, মানসিক চাহিদা, সুন্দর একটা দেশ গড়ার, সেটাই আমরা আশা করি। আমাদের প্রত্যাশা একটাই, গণতান্ত্রিক রাষ্ট্র, সাম্য, ন্যায় বিচার, আইনের শাসন এবং সর্বোপরি একটি সুষ্ঠু অবাধ নির্বাচন। সম্ভাবনাময় বাংলাদেশ, একটি নতুন বাংলাদেশ, একটি গণতান্ত্রিক বাংলাদেশ, নতুন করে স্বাধীন বাংলাদেশ জনগণ দেখতে চায়। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে সবাই মিলে দেশটা গড়তে চাই, তিনি সম্মানিত ব্যক্তি। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের যে শপথ গ্রহণ হবে, আমরা চাই বাংলাদেশে একটি সুস্থ রাজনীতির পরিবেশ তৈরি হোক। দুর্বিনীত শাসনের পরে বাংলাদেশে গণতন্ত্র মুক্ত হয়েছে, আমরা আশা করতে চাই ভালো কিছু হবে। আজকে যারা শপথ নিচ্ছেন তাদের কাছে জাতির প্রত্যাশা অনেক, দেশ অনেক গভীর সংকটে নিপতিত হয়েছে, এরা ভালো কিছু করতে পারবে এবং সাধারণ মানুষের জীবনে শান্তি বয়ে আনতে পারবেন বলে আমি মনে করি। এ সময় স্বাধীন বাংলাদেশকে এগিয়ে নিয়ে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন সবাই। মন্ডল এনাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। সড়কে শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি এবার বাজারে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে রাখতে কাজ করছে শিক্ষার্থীরা। বলছেন, পাইকারি বাজারের সাথে খুচরা বাজারের দামের তারতম্য ঠিক করতেই কাজ করছেন তারা। তাদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন ক্রেতা বিক্রেতা উভয়। একই সাথে নতুন সরকারের কাছে প্রত্যাশার কথা জানালেন তারা। আবির হোসেনের ক্যামেরে কাউসর আহমদের রিপোর্টে বিস্তারিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সাধারণ মানুষের নাভিশ্বাস ঠেকাতে এবার বাজার মনিটরিংয়ে বেরিয়েছে সাধারণ শিক্ষার্থীরা। রাজধানীর বিভিন্ন বাজারে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করছেন তারা। বলছিলেন, পাইকারি বাজারের সাথে খুচরা বাজারের ব্যবধান কমাতেই কাজ করছেন তারা। আমরা পাইকারি বাজারে যাই, পাইকারি বাজারে কীরকম দাম নেওয়া হয় ওইটা লিস্ট করি, তারপর যে খুচরা বাজারে সঠিকভাবে মানে বেশি মূল্যে বা বিক্রি করা হচ্ছে কিনা ওইটা দেখি। তো আমরা মনে করি যে যেহেতু নতুন নতুন স্বাধীন করলাম দেশটা, তো দেশটাকে সম্পূর্ণ ঠিক করবো। আর আমরা এই উদ্যোগটা শুধু বর্তমান কয়েকটা দিনের জন্য যে নিব তা না, আমরা চিন্তা করতেছি ভবিষ্যতেও যাতে এরকমভাবে আমরা এই উদ্যোগের সাথে থাকতে পারি, একটা সংগঠন করে আমরা সবাই মানে এই উদ্যোগটা চালিয়ে যাব। তো ওনারা হাসিমুখে আর কি আমাদেরকে যতটুকু পারে ওনারা কি আমাদেরকে আপডেট দিতে চাই। শিক্ষার্থীদের চলমান এই কার্যক্রমকে সাধুবাদ জানিয়ে নতুন সরকারকে বেশ কিছু বিষয়ে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান ব্যবসায়ীরা। সরকার মানে চেঞ্জ হওয়ার পরে এখন চাঁদাবাজি ইবাদি সব কিছুই বন্ধ আছে, যার কারণে মানে মালের ইয়েগুলার কম পড়বে, ওই ছাপগুলো কম পড়বে, যার কারণে মালের রেটগুলো কমবে। মানে প্যাকেটের দাম নির্ধারণ করতেছে, তাই আমরা চাইতেছি আগের মতন খোলা মাল কৃষকরা যেন ডাইরেক্ট আমাদের থেকে মালটা বিক্রি করতে পারে, ওরকম যেন হয়। হ্যাঁ, বড় বড় কোম্পানিরা মার্কেটে পুরো একদম বিশাল 5-6টা কোম্পানি সিন্ডিকেট করে রাখছে। ওনাকে স্বাগত জানাইছি যে এই দেশের আপাম সাধারণ জনগণ ওনাকে পছন্দ করছে এবং আল্লাহর হুকুমও আছে ওনার প্রতি। উনি কোনো না কোনোভাবেই কোনো ভালো কাজ করেছে, সেই জন্য আজকে এই ক্ষমতায় তিনি অধিষ্ঠিত হয়েছে। আমরা আশা করব ওনার কথা এবং কাজে যেন এক হয়। চাঁদাবাজি ভাই পুরো এখনো ঠিক হয় নাই, মনে করেন ঠিক হইলে বলা যাবে কিছুটা কমছে আগের থেকে। এ সময় ক্রেতারা অন্তর্বর্তীকালীন সরকারের কাছে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন। মেন দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিটা যাতে রোধ করতে পারে, সবাই যাতে কেনার সামর্থ্যের মধ্যে থাকতে পারে, যে আমরা আশা করতেছি। শুধু বাজার মনিটরিং করলে হবে না, কারণ ওরা কতক্ষণ মনিটরিং করবে। আমাদের সবার মধ্যে একটা দেশপ্রেম, আমাদের সবার মধ্যে একটা নৈতিক মূল্যবোধ, এটা আমাদেরকে গ্রো করতে হবে, সেইটাতে আমরা নিজেরা যেন উজ্জীবিত হই। কথা হয়েছে আমরা চাই দেশটা সাধারণভাবে চলুক, সবাই ভালো থাকুক। সারা দেশে শান্তি শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি দ্রব্যমূল্য সব শ্রেণী পেশার মানুষের নাগালের মধ্যে আসবে, এমনটাই প্রত্যাশা সবার। কাউসার আহমেদ,
এশিয়ান টেলিভিশন, ঢাকা। এবারে সারা বাংলা প্রসঙ্গ। যানজট নিরসনে কুমিল্লা সিলেট মহাসড়কের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে বৃষ্টিতে ভিজে ট্রাফিকের দায়িত্ব পালন করছে বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সামাজিক সংগঠনের কর্মীরা। কুমিল্লা জেলা প্রতিনিধি সাজ্জাদ হোসেন শিমুলের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন আরফ ইসলাম হিমু। বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে সকাল থেকে রাত পর্যন্ত কুমিল্লা সিলেট মহাসড়কের কোম্পানিগঞ্জ ও মুরাদনগর এলাকার ব্যস্ততম সড়কগুলোতে গাড়ি চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে যাচ্ছে শিক্ষার্থীরা। এছাড়াও শিক্ষার্থীরা উপজেলার বৃহৎ পাইকারি বাজারের দোকানে দোকানে গিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম ও দ্রব্যমূল্যের তালিকা পর্যবেক্ষণ করছে। বাজার মনিটরিং থেকে শুরু করে তারপর যানজট নিরসন থেকে শুরু করে সবকিছু আমরাই পালন করছি। দ্রব্যমূল্যের চার্ট দিতে, তারপর হচ্ছে বাজারটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য সবাইকে আমরা অনুরোধ করে আসছি এবং আমরা নিজেরা মেয়াদ উত্তীর্ণ কোনো যে মালপত্র আছে কিনা সেগুলো আমরা দেখে দেখে সবাইকে বুঝিয়ে আসছি। এদিকে দেশের পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বেড়েছে যান চলাচলও, কিন্তু গুরুত্বপূর্ণ এই সড়কগুলোতে যানজট নিরসনে ট্রাফিকের ব্যবস্থা না থাকায় ট্রাফিকের দায়িত্ব পালন করছেন শিক্ষার্থী সহ অন্যান্য সংগঠনের কর্মীরা। আর আমাদের মূল উদ্দেশ্যই হচ্ছে যাতে দেশের জানমাল যা কিছু আছে আমরা আমাদের যতটুকু সম্ভব আমরা হেফাজত করতে পারি, মানুষদের সুবিধা দিতে পারি। সবার পাশে থেকে আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য ছাত্র এবং আমার সংগঠন এক কাঁধে কাঁধে মিলে কাজ করতেছি। সাংবাদিক ভাইয়েরা সহ আমাদেরকে হেল্প করতেছে। বিভিন্ন জায়গায় ট্রাফিক ডিউটি আমরা সুন্দরভাবে পালন করতেছি। আপনাদের সহযোগিতায় দেশবাসীর সহজে কেউ আইন কাঁধে নেবেন না। রাস্তার যানগুলা আপনার যাবে ছাত্র ভাইয়েরা আমাদের পাশে আসিল থাকবে, নিরাপত্তা দেয়। এ যেন নতুন প্রজন্মের এক নতুন বাংলাদেশ। শিক্ষার্থীদের এমন কাজে সাধুবাদ জানিয়েছেন গাড়ি চালক ও পথচারীরাও। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। বাংলাদেশ শ্রমিক অধিকার ফেডারেশনের উদ্যোগে র্যালি ও সমাবেশ হয়েছে। শ্রমিক অধিকার ফেডারেশনের চেয়ারম্যান হুমায়ুন কবির তালুকদার নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন। এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়। সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক অধিকার ফেডারেশনের প্রেসিডিয়াম সদস্য মুরাদ খান, মহাসচিব লিঙ্কন মিয়া, বাংলাদেশ সড়ক পরিবহন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মিজানুর রহমান ভূঁইয়া সহ অনেকে। এবারে খেলার খবর। পর্তুগালের ডিফেন্ডার ও রিয়াল মাদ্রিদের সাবেক তারকা কেফলর লাভরান ডি লিমা ফেরারা সব ধরনের ফুটবলকে বিদায় জানালেন। বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় অবসরের ঘোষণা দেন এই ডিফেন্ডার। তাকে মানুষ পেপে নামে চেনে। পেপের ক্লাব ফুটবলে 2001 সালে অভিষেক হলেও আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় 2007 সালে। দীর্ঘ 22 বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ইতি টানলেন সাবেক রিয়াল মাদ্রিদের এই ডিফেন্ডার। গোল ইউরোতে খেলেছেন পেপে। জাতীয় দলের হয়ে 141 ম্যাচ খেলে 8টি গোল করেছেন তিনি। ক্লাব ক্যারিয়ারে পোর্তো, রিয়াল মাদ্রিদ, বেসিকতাসের মতো ক্লাবে খেলেছেন। স্প্যানিশ জায়ান্ট ক্লাব রিয়াল মাদ্রিদে 10 বছর কাটিয়েছেন পেপে। সেখানে 3টি চ্যাম্পিয়নশিপ, 2টি ক্লাব কাপ ও 3টি স্প্যানিশ লিগ শিরোপা জেতেন এই সেন্টার ব্যাক। দর্শক, সাভার থেকে বাজারের খবর নিয়ে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী জহুরুল ইসলাম খান লিটন। লিটন, আমাকে শুনতে পাচ্ছেন? লিটন, বাজারের পরিস্থিতি কেমন দেখছেন, আমাদেরকে বিস্তারিত জানাবেন।
উর্মি, আপনি জানেন যে চলতি যে কোটা সংস্কারের যে আন্দোলন হয়েছে, এই আন্দোলনকে কেন্দ্র করে কিন্তু সারা বাংলাদেশে যে একটা অস্থির পরিস্থিতি হয়েছিল, সেইখানে যে জনমনে একটি অস্বস্তি বিরাজ করেছিল, সেই অস্বস্তি বিরাজ থেকে কিন্তু দেশ কিন্তু একটি স্বস্তির দিকে এগিয়ে যাচ্ছে। স্বস্তির দিকে এগিয়ে গেলেও কিন্তু এখন মানুষ বাজারে এসে যা দেখতেছে, বাজার পরিস্থিতি কিন্তু অস্থির রয়েছে। সেই অস্বস্তি কাটিয়ে উঠতে না উঠতেই যে বাজারে যে পেঁয়াজ রয়েছে, সেই পেঁয়াজের ঝাঁজ কিন্তু বেড়েই চলেছে। আজকের বাজারে, সাভারের বাজারে যে পেঁয়াজ রয়েছে, সেই পেঁয়াজ কিন্তু 120 থেকে 130 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। এবং পাশাপাশি কিন্তু মরিচের যে ঝাল রয়েছে, সেই মরিচের ঝালও কিন্তু বেড়েই চলেছে। আজকের বাজারে কিন্তু মরিচ বিক্রি হচ্ছে 300 টাকা কেজি ধরে। এবং অন্য সবজির কথা যদি বলি, তাহলে বাজারে সর্বনিম্ন দামে যেই সবজিটা বিক্রি হচ্ছে সেটি কিন্তু পটল এবং পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি ধরে। অন্য যে তরকারি রয়েছে সেগুলো কিন্তু 70 থেকে 80 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এবং সব দ্রব্যের দামে কিন্তু সাভারে বেশি দেখা যাচ্ছে। বিশেষ করে টমেটো এবং গাজর, টমেটো বিক্রি হচ্ছে কিন্তু আজকে 160 থেকে 80 টাকা, এবং গাজর বিক্রি হচ্ছে 180 টাকা কেজি ধরে। আপনি যদি বলেন তাহলে বলবো মূলা, যে মূলাটা মানুষ সাধারণত বিশেষ প্রয়োজন ছাড়া ব্যবহার করে না, সেই মূলাটাও কিন্তু আজকে 50 থেকে 60 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এবং মাংসের কথা যদি বলি, তাহলে আজকে কিন্তু মুরগির মাংস বিক্রি হচ্ছে, মুরগির মাংসের দাম একটু কম রয়েছে, আজকে স্থিতি রয়েছে। ব্রয়লার মুরগি আজকে বিক্রি হচ্ছে 170 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং সোনালী 260 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এবং ঢেঁড়সও বিক্রি হচ্ছে 170 টাকা দরে বিক্রি হচ্ছে। কিন্তু সাভারের যে কাঁচা বাজারগুলো রয়েছে, সমস্ত বাজারের কিন্তু একটা অস্থির পরিস্থিতি রয়েছে। যদিও স্বস্তির নিঃশ্বাস আমরা অন্যদিকে পেলেও বাজারে কিন্তু কোনো স্বস্তির নিঃশ্বাস পড়তেছে না। আমরা একজন ব্যবসায়ীর সাথে যদি কথা বলি, যে ভাই এই যে পেঁয়াজের দাম প্রতিনিয়ত বেড়েই চলেছে, এর কারণ হিসাবে কি বলবেন আপনারা? এখন তো সারা দেশে একটি স্বস্তির নিঃশ্বাস এসেছে, যে পেঁয়াজের ঝাঁজটা কেন বেড়ে চলেছে? আমরা কিনে আনি বেশি, তাই আমাদের একটু বেশি বিক্রি করতে হয়। আপনারা কোথা থেকে কেনেন এবং কেন বেশি, আপনারা কি জানতে চেয়েছেন যে আড়তদারকে? আমরা আড়ত থেকে আনি, আড়তদাররা কেমনে কিনে সেটা তো আমরা জানি না। খুচরা একজন ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম, সেটা কিন্তু বলছেন যে তারা বাড়তি দামে কিনতেছেন, তাই তারা বাড়তি দামে বিক্রি করছেন, এমনটাই কিন্তু তারা বলছেন। এবং আজকে যে সপ্তাহের যে সহিংসতা ছিল, সেই সহিংসতার মধ্য থেকেই কিন্তু আজকে কিন্তু এই কয়েকদিন কিন্তু সাধারণ মানুষ যারা ছিল তারা কিন্তু তেমন একটা কেনাকাটা করতে না পারলেও আজকে কিন্তু আমরা বাজারে এসে দেখেছি যথেষ্ট কিন্তু ক্রেতার উপস্থিতি রয়েছে। এবং কিন্তু তাদের ভিতরে একটি বলছেন যে সংস্কারবাদী যারা রয়েছে তারা অনেকেই আহ্বান করছেন যে সাভারের বাজারগুলোতেও যদি তারা এসে মনিটরিং করেন তাহলে হয়তো দ্রব্যমূল্যের দাম কমতে পারে, এমনটি কিন্তু তারা আশাবাদী। তো এই ছিল আমার কাছে সাভারের কাঁচা বাজার থেকে আজকের মতো সর্বশেষ। লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, সাভার থেকে বাজারের পরিস্থিতি নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী জহির ইসলাম খান লিটন। দর্শক, শেষ করবো এশিয়ান নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। জাতীয় স্মৃতিসৌধ ও কেন্দ্রীয় শহীদ মিনারে ডক্টর ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারি উপদেষ্টাদের শ্রদ্ধা। সব অপরাধীকে আইনের মাধ্যমে উপযুক্ত শাস্তি দেওয়া হবে, জাতির উদ্দেশ্যে ভাষণে ডক্টর ইউনূস। তরুণকে কাজে লাগিয়ে সমৃদ্ধ দেশ করার প্রত্যয়। অন্তর্বর্তী সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী, স্বাগত জানালো যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন। এবং এবার রাজধানী বাজার তদারকিতে নামলো শিক্ষার্থীরা, কমতে শুরু করেছে অনেক পণ্যের দাম। সিন্ডিকেট প্রথা ভেঙে দেওয়ার আহ্বান ক্রেতাদের। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।